জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে কি তার রাজনীতি শেষ? প্রশ্নটা কেন করছি, কারণ হলো যে বাংলাদেশের যারা মোটামুটি ইনফ্লুয়েন্সার, কেউ ছদ্মবেশী, কেউ স্বাধীনতা বিরোধী, কেউ স্বাধীনতার পক্ষের, সবাই এটাই বলা বলি করছে যে যদি শেখ হাসিনা না আসেন তার রাজনীতি শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ। তো এই ব্যাপারে আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য শেখ ফরিদ ভাই আছে। শেখ ফরিদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আর জাতীয় শোক দিবস উপলক্ষে আমি এর আগে একটা ভিডিও করেছি, আমার নিজের লেখা উপন্যাস থেকে পড়েছি, পরে আরেকটা করব। আমাদের এই প্রোগ্রামটা আসলে শেখ হাসিনার রাজনীতির উপর। ফরিদ ভাই, আমি যদি আপনাকে আপনার বক্তব্যের আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা সবাই জানি, ব্যক্তিগতভাবে আমি জানি, আপনি হলেন আসলে আমাদের যে বর্তমানে যে সিচুয়েশনটা বাংলাদেশে বিরাজ করছে, এইটা অনেক মানুষ বলে এটা নিয়ে, কিন্তু সঠিক কথাটা আপনার মুখ থেকে যেভাবে বের হয় এটা আমি কিন্তু বেশিরভাগ মানুষের কণ্ঠ থেকে ওইভাবে বের হতে দেখি না। ফলে আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন, কারণ আমি জানি যে আপনার প্রতিটা প্রশ্নের পেছনে অনেকগুলো আপনার কথা বলার আছে। সরি, এখনো আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা আজকে মরে গেলেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসলেন না, তাহলে কি, এটা আমি আরেকটা লাল বদরের একটা ভিডিও দেখে প্রশ্নটা করছি, তাহলে কি তারেক রহমান বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবেন? তাহলে কি তারেক রহমান বাংলাদেশের টঙ্গী উত্থান ঠেকাতে পারবেন? তাহলে কি তারেক রহমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবেন? এই তিনটা প্রশ্ন আমি একটা লাল বদরের ভিডিও থেকে করলাম, যেটা ওই লাল বদর তারেক রহমানকে চ্যালেঞ্জ হিসাবে দেখিয়েছেন। আপনি কি বলেন ফরিদ ভাই? প্রথমে এই যে লাল বদর যেটা বলেছেন যে বিদ্যুতের চ্যালেঞ্জ বা অন্যান্য সমস্যা বাংলাদেশের যেগুলো জাতীয় সমস্যা হিসেবে তুলে, সেটা নিয়ে ছোট্ট করে উত্তর দিই। সেটা হলো যে তারেক রহমান এটা পারবেন না। সেটা শেখ হাসিনা জীবিত থাকলো না মারা গেল না আওয়ামী লীগ ফিরে আসলো, এটার সাথে এটার সম্পর্ক নেই। তারেক রহমান যে পারবেন না তার সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি। এটা কেবলমাত্র আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে সমস্যার সমাধান হতো, কারণ তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত। এটা আমাদের গবেষণা না, আমাদের মন্তব্য না, এটা বিদেশিরাই সবসময় বলেছেন যে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা, যিনি যে কোনো ক্রাইসিসকে সমাধান করে ফেলেন, ম্যানেজ করে ফেলেন। তার জন্য সেই উপাধি তারা দিয়েছে। তারেক রহমান পারবে না সেটা যেমন আমরা 2001 থেকে 2005-06 দেখেছি যে তার সেই খাম্বা ছাড়া আর কিছুই দেখি নাই আমরা। এইবার তো খাম্বাও নাই, অন্তত গতবার তো খাম্বা পাওয়া গিয়েছিল। এইবার জননেত্রী শেখ হাসিনা যে রেখে গিয়েছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলোও বন্ধ হতে চলেছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি তার এই 4 মাসের কার্যক্রমে, কারণ আমরা যদি সেই ইংরেজি শব্দটা, যেটা বাংলা অনুবাদ হচ্ছে যে সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, যদি সেই হিসেবে আমরা তুলনা করি তাহলে 4 মাসে আমরা যা দেখলাম, এই দেশে বিনিয়োগ বন্ধ, চাকরি প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি থেকে চাকরিচ্যুতি করা হচ্ছে, মানে বেকার হয়ে যায়, চাকরি চুক্তি নয়, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। চাকরি চুক্তি তো আলাদা জিনিস, সরাসরি কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে বেসরকারি কারখানাগুলো যেভাবে বন্ধ হতে চলেছে, তাতে প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি যায়, যাদের ছুটিতে যায় আর তারা জানে আর চাকরি থাকবে না। আর যারা গার্মেন্টসের মালিক তারা নিজেরাই বলতেছে আমরা এই 4 মাস না, শুধু বিগত এনজিওগ্রাম সরকার বলেন, আদম ব্যাপারী সরকার বলেন, বা আপনি এনজিওদের দোকানদারি বলেন, তাদের সে 18 মাস হয় এই 4 মাসে আমরা দেখলাম যে তারা কোনোভাবে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে তো দূরের কথা, চাকরি দেবে তো দূরের কথা, সমস্যার সমাধান করবে তো দূরের কথা, বরং যেগুলো ছিল সেগুলো তারা রাখতে পারেনি। সুতরাং তারা পারবে বলে আমার মনে হয় না, সম্ভাবনা আমি দেখতেছি না তাদের খাজিলতে। এই দেশের সরকারই যখন বলে যে সরকারের লোক এবং মন্ত্রী যখন বলে, বিএনপির বড় নেতারাই বলে যে এই দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়, তৃতীয় বিশ্বে বলেছে যে বাংলাদেশের মতো জায়গায় নির্বাচন সম্ভব, রিজভী সাহেব বলেছেন, যাকে দুষ্ট লোকেরা কেসিকিউ গেট বলে বা নাটা রিজভী বলে ডাকে। আবার একজন মন্ত্রীকে শুনলাম তিনি বললেন যে তারা বেতনও দিতে পারবেন না, এরকম সমস্যা হয়ে গেছে। আর তাদের সমাধান একটাই আছে, তাহলে তারা শুধু বলবে যে এটা শেখ হাসিনা সরকার দায়ী, এছাড়া তাদের হাতে কোনো সমাধান নাই। আর তার সাথে আরো কিছু বলতে পারে যে এর জন্য ভারত দায়ী, এছাড়া তাদের কাছে আর কোনো সমাধান আপাতত দেখতেছি না। আর যে যাদের কথা বললেন, যে সমস্ত লাল বদর, নীল বদর, হলুদ বদর বা ধলা বদর, টুপিওয়ালা বদর, টুপি ছাড়া বদর, দাড়িওয়ালা বদর, দাড়ি ছাড়া বদর, আমার মানে আপনার মোজ ছাড়া যত বদরই থাকুক, তো তারা যারা বলতেছে যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে না ফিরে না আওয়ামী লীগের রাজনীতি শেষ,
জননেত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ শেষ। এরা তো আগেই বলে রেখেছে, শেখ হাসিনা থাকতেই তো তারা বলেছে যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের কবর হয়ে গেছে, এটা তো আগেই বলে ফেলেছে তারা। নতুন করে তাদের কাছ থেকে তো আমাদের কোনো হাদিস বাণী শোনার তো দরকার নাই, তারা ওগুলো বলবেই। তারা যদি কালকে আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসে, আসার 1 ঘন্টা আগেও বলবে যে সব ঠিক আছে। আপনি 71 সালের ঘটনা জানেন যে তারা 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ করতে যাচ্ছে, কিন্তু 15 তারিখ সকালেও পত্রিকায় পাকিস্তানে এসেছে যে পাকিস্তান বাহিনী জয়ী হতে যাচ্ছে। তো এটা তাদের পুরনো স্বভাবটা, তারা বলবে। জননেত্রী শেখ হাসিনা এরা এতদিন বলেছে আওয়ামী লীগ কোনোদিন আসতেই পারবে না, এই দেশের জনগণ তাকে পছন্দ করে না, এই দেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই দেশের জনগণ তাকে মানবে না। তারপর বললো তারা ভারত থেকে ধরে এনে ভাসিয়ে দিবে। এখন তো তারা উল্টা, এখন শেখ হাসিনা যখন বললেন যে আমি আসতেছি, তখন তো তারা উল্টা সুর ধরলো। তারা বলে আসবে কেন ফ্যাসিস্ট, হঠাৎ করে সুর পাল্টে ফেললো, কারণ তারা জানে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়। এখন যখন দেখলো যে শেখ হাসিনা চলে আসতেছেন, ঘোষণা দিয়ে ফেলেছেন, মানুষও বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে, তখন একটা প্রপাগান্ডা তারা চালানো শুরু করলো। সেটা আওয়ামী লীগের ভেতরে ছদ্মবেশী হোক, আর লাল বদরই হোক, আর যারাই হোক। অনেকেই বলা শুরু করেছে যে, অনেকেই না, কেউ কেউ বলা শুরু করেছে যে যদি শেখ হাসিনা না ফিরে তাহলে তার ভবিষ্যৎ শেষ। আমি তো তা মনে করি না। 1975 আমি আপনাকে আরো 2-1টা প্রশ্ন এখানে যুক্ত করি। জি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি নামও বলতে পারি কারণ এদের সবাইকে আমরা এখন ভালোবাসি। সেটা হলো ধরেন আনিস আলমগীর, উনি একজন বিখ্যাত সাংবাদিক। উনি কিন্তু আপনার 24 আগস্টের পর উনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে শেখ হাসিনা আসবে না, আপনার রাজনীতি শেষ। এখন কিন্তু দেখবেন উনি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের নেতা হয়ে আসবে, ওনার রাজনীতি শেষ হয় নাই। এটা আনিস আলমগীর উদাহরণটা কেন দিলাম, উনি অত্যন্ত পরিচিত বলে উদাহরণটা দিলাম। আবার ধরেন আরেক ব্যক্তি আছে, আমার খুব প্রিয়, ওনার ইউটিউবের ভিডিওগুলো আমি পছন্দ করি, গোলাম মাওলা রনি। আজকে সে বলবে সকালবেলা শেখ হাসিনা এই এসে পড়লো বাংলাদেশে, শেখ হাসিনার সবকিছু হয়ে গেল, বিকালে সে আরেকটা ভিডিও করবে, একটা নেগেটিভ করবে। এটা তো আপনার ভিউ বাণিজ্যের জন্য করছে, খুবই সুস্পষ্ট। আমরা যদি খেয়াল করি আপনার 2024-এর পরে অসংখ্য এই ধরনের সমাজের পরিচিত মানুষ বলেছিল যে শেখ হাসিনার রাজনীতি শেষ। এখন আবার উল্টো কথা বলছে, সুর পাল্টে ফেলেছে। তাহলে দেখেন এই যে পরিস্থিতিটা। আরেকটা জিনিস ফরিদ ভাই আপনি খেয়াল করবেন, ওদের মূল আর্গুমেন্টটা হলো যে গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করা কোন শাসক, স্বৈর শাসক, ফ্যাসিস্ট ফিরে আসে না। আমরা তো 2024-কে গণ অভ্যুত্থানই মনে করি না, আমরা এটাকে সুস্পষ্টভাবে জঙ্গি উত্থান মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু বোঝার আমার সাধ্য হয়েছে, আমি দেখেছি এটা পৃথিবীর ইতিহাসে জঙ্গি উত্থানের সবচেয়ে সফল আপনার ছিল, মানে সবচেয়ে সফল একটা মিশন ছিল। কারণ আর যত জায়গায় জঙ্গি উত্থান হয়েছে কোথাও কিন্তু সরকার পরিবর্তন হয় নাই। ভারতে আপনার হয়েছে জঙ্গি উত্থান, ভারতে সরকার পরিবর্তন হয় নাই। আমেরিকাতে জঙ্গি অ্যাটাক হয়েছিল 11-তে, আমেরিকাতে আপনার সরকার পরিবর্তন হয় নাই। শুধু বাংলাদেশে জঙ্গি উত্থানে সরকার পরিবর্তন হয়েছে। আর আরো একটা জিনিস দেখেন ফরিদ ভাই, এত কিছুর পরেও আমরা ভাবলাম সব ঠিক আছে, আওয়ামী লীগের যেসব কর্মী বলতে মানে যাদের আপনার অ্যাক্টিভলি রাজনীতি করে অর্থনৈতিক লাভ অলাভের হিসাব আছে যাদের, বা নেতা, এরা শেখ হাসিনাকে ছেড়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশে যে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী আছে কত কোটি, ধরেন এটা 6 কোটি 8 কোটি, এরা কি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সমর্থক হওয়া থেকে শেখ হাসিনা আসুক বা না আসুক, মরে যাক কি বেঁচে থাকুক, তারা কি চেঞ্জ হয়ে অন্য দলে চলে যাবে? আপনার কি মনে হয়? আমি তা মনে করি। আপনি চমৎকার, মানে খুবই জাতীয় জনগণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে যারা আওয়ামী লীগে এসে, সেটা আধা আওয়ামী লীগ হোক, ফুল আওয়ামী লীগ হোক, সুবিধা নিয়েছে, তারা কি করবে আমি জানি না। কারণ তারা যারা সুবিধাবাদী, তাদের মাইন্ড সেট আপ তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা সকালে আওয়ামী লীগ থাকবে, বিকেলে বিএনপি হবে, সন্ধ্যায় জামাত হবে, রাতের বেলায় আবার বামপন্থী হবে, আবার ভোর রাতে তাহাজ্জুদের আগে হয়ে যাবে সুশীল, আবার যদি দেখে সুসময় তাহলে ফজরের পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। তাদের কথা বাদ। কিন্তু আমি সমর্থকদের কথা যদি আমাকে বলেন, আমার এই আপনারা জানেন যে 10-12 দিন আমি অসুস্থ, আমাকে অসংখ্য মেসেজ করেছে মানুষ। সেইখানে আমি সাধারণ কর্মী যারা, তৃণমূলের কর্মী যারা, তাদের বক্তব্য কিন্তু সুস্পষ্ট। তারা মরে যেতে পারে, তারা আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গে আপোষ করবে না। তারা যদি মরে যায়, অলরেডি দেখেন তারা কত নির্যাতিত। এই 2 বছরে আমি হিসাব করেছি 71, এত অনেকেই বলে 71-এর মতো পরিবেশ, আমি একমত নই।
যদিও প্রথমে আমিও তাই বলতাম 71, কিন্তু এখন আমি দেখতেছি না 71-এর চাইতে ভয়াবহ পরিবেশ এখন। এখনই যখন আপনি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, তৃণমূলের সমর্থকদের সরাতে পারেন নাই, তার কবে পারবেন? যেমন কিভাবে এখন বলবেন যে কেন আমি 71-এর চাইতে ভয়াবহ বললাম? 71-এ কিন্তু মানুষ যতই নির্যাতিত নিপীড়িত থাকুক, তার কিন্তু আত্মরক্ষার একটা সুযোগ ছিল। সে ট্রেনিং এ চলে যেত ভারতে, অথবা বাংলাদেশেরই কোনো মুক্তিযুদ্ধের ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে বা সংগঠকের কাছে গিয়ে বলতো যে আমাকে অস্ত্র দাও, আমি মুক্তিযুদ্ধ করব। তারা প্রতিরোধ করতে পারতো, রাতে পালিয়ে থাকতে পারতো। এই অবস্থা ছিল। এমনকি সাধারণ জনগণ তাদের কিন্তু জায়গা দিত থাকার, খাবার যায়। কারণ মুক্তিযোদ্ধারা তো ঘাড়ে তো সিরামুড়ি আর মাছ ভাত নিয়ে তারা যুদ্ধে নামে নাই, তারা তো খালি পেটে একটা বন্দুক নিয়ে যাইতো, কেউ বন্দুক ছাড়াও নামতো গেরিলা ফাইটের জন্য। তো তখন মানুষ তাদের সহজ, এখন কিন্তু সেই সুযোগ রাখে নাই। এখন আওয়ামী লীগের যারা, তাদের আত্মগোপনে থেকে একেবারে আন্ডারগ্রাউন্ড, যেমন স্বাধীনতার 25 বছর পাকিস্তানের মুক্তিযুদ্ধের আগে 25 বছর পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তাদের বিভিন্নভাবে রাজনীতি করতে হতো। ঠিক আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ অবস্থায় তাকে রাজনীতি করতে হচ্ছে। তার বিরুদ্ধে পুরো দেশের আইন শৃঙ্খলা সবাই, তো আগে ছিল পাক বাহিনী, এখন আগে ছিল তার সহকারী ছিল রাজাকার আল বদর আল শামস, আর এখন দেখেন আপনি তার সাথে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই যত পীর সারা চামড়া আল্লাহ চামড়া যারা পীর সহ যারা আছে পাকিস্তানের পক্ষে, তারা সব এখন সেই 71-এর সাথে ভয়াবহ পরিবেশ। এখন এখনই আপনি আওয়ামী লীগের সমর্থকদের আপনি সরাইতে পারেন নাই। তাদের পরিবার নারীদের ধর্ষণ করা হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। তারা এমনও হচ্ছে যে এখন তাদের দোকান খুললে ট্যাক্স দিতে হচ্ছে। অনেকেই তো খুলতে পারতেছে না, আত্মগোপনে চলে গেছে। যারা খুলে রাখছে তাদের ট্যাক্স দিয়ে তাদের এখন জিজিয়া কর দিতে হচ্ছে। অনেকটা জিজিয়া করের মতো বিএনপি জামাতকে জিজিয়া কর দিয়ে তাদের টিকে থাকতে হচ্ছে, আর অধিকাংশ আত্মগোপনে। তো এখনই আপনি তাদের পারেন নাই। কয়জন আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দিয়েছে? কয়জন জামাতে যোগ দিয়েছে? 1 কোটিতে কয়জন? 1 কোটিতে 1000 লোক তো যায় নাই এখনো। তাহলে যেহেতু 1 কোটিতে 1000 লোক এখন আওয়ামী লীগ ছাড়ে নাই, তো আওয়ামী লীগ তারা কেন ছাড়বে? আর আওয়ামী লীগ তো এমন একটা বিষয় যে এটা তো সরে আসতে পারবে না, তারা সরে আসতে পারে না। কারণ আর সুবিধাবাদীদের কথা আলাদা। আমি মনে করি বাংলাদেশে যতবার আওয়ামী লীগ বিপদে পড়েছে, যতবার বাংলাদেশ বিপদে পড়েছে, এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থক, তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারাই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে রেখেছে, তারাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। মৃত্যু তো যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। আগামীকাল শেখ হাসিনা অসুস্থ মারা যেতে পারে, আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন, আমাদের যে দর্শক শুনতেছে তাদের মধ্যে 2-4 জন মারা যেতে পারে আগামীকাল। তো মানুষের মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তো মারা গেলেই কি আপনি মনে করেন যে রাজনীতি শেষ হয়ে যাবে? 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তো মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু তা তো হয় নাই। বরং এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা এগুলো কিচ্ছুই কেয়ার করবে না। এই যে নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেকে আমাকে বলে ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন? অনেকে বলে এইভাবে। আমি বলেছি আমি তো নিষেধাজ্ঞা মানিই না, তো আমি এটা তুলে নেওয়ার কথা কি বলবো? ফরিদ ভাই, আমার আরো 2টা কথা মনে আসছে আপনার নিষেধাজ্ঞার আগে। আপনি ওই জায়গাটায় যে ছিলেন, যে 71-এ আমরা এত বিপদে ছিলাম না। আসলে এটা দেখেন কেন ছিলাম না। 71-এ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের কিন্তু সমাজে কোনো প্রভাব ছিল না। তারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে, এদের সবাইকে একা কাদের সিদ্দিকীই কিন্তু মেরে ফেলতে পারতো। মানে তারই সক্ষমতা ছিল যে সে সময় মেরে ফেলা, কিন্তু সেটা আমরা করিনি। এখন তাদের সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে। আমার মনে হয় আপনি যে বলেছেন যে 71-এর চেয়ে সময়টা খারাপ, এই কারণেও কিন্তু এখন সময়টা অনেক বেশি খারাপ। আর আপনি যেটা বললেন, আপনি লাস্টে যে কথাটা বললেন ওইখানে আমার একটা মন্তব্য আছে। আপনি কোন কথাটা দিয়ে যেন শেষ করছিলেন? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা, তারা একজনও তো আওয়ামী লীগের বাইরে চলে যায় না, অন্য দলে যোগ দেয় নাই। না, যায়নি। আর একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের এখন যে আমাদের, যদি আমরা গত 15-20 বছরের বাংলাদেশের রাজনীতিটা দেখি, সেখানে আমরা দেখব যে আপনার রাজনীতি বলেন বা দেশের উন্নয়ন বলেন, কোনো কাজে কিন্তু এই দলগুলোর কোনো ভূমিকা নাই। বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় আসার পরে গত 6 মাসে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত তাদের নিতে দেখলাম না আপনার দেশের পক্ষে ভালো হবে এমন কিছু। আর সবচেয়ে বড় কথা আমি বলি, তারেক রহমান সাহেব তো তিনি কিভাবে বসবেন একটা সভা সমিতিতে, এটাই ঠিক করতে পারেন নাই। তাহলে এই ধরনের একটা প্রধানমন্ত্রী কিভাবে তিনি বাংলাদেশটা চালাবেন? আপনার কি মনে হয়?
আমি তো তাকে শুরুতেই বলেছিলাম, তিনি যেদিন প্রধানমন্ত্রী হবেন তার আগেই বলেছি এটা তো মুসলেখা প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী নন, তাই তার বসা না বসার আলোচনা বৃথা। কারণ একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এই যে আমি অসুস্থ থেকে আজকে সবে আমাকে ডাক্তার বললো যে আপনি আজকে থেকে স্বাভাবিক জীবনযাপন করেন, তবে সতর্ক থাকবেন, রেস্ট নেবেন। আপনি দেখেন তো আমার চেহারায় যে কনফিডেন্ট, তারেক রহমানের চেহারায় সে কনফিডেন্ট দেখেন, একটা সুস্থ না, মানুষ। দেখি না। তার বডি ল্যাঙ্গুয়েজ, যারা সাইকোলজি বুঝে, যারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, একজন লোক তারেক রহমানের পক্ষে বলতে পারবে না। যারা বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, তারা তারেক রহমানের কথাবার্তা আচরণেই বুঝতে পারবে তিনি সন্ত্রস্ত, ভীত। তিনি কোথায়, তার মনে হচ্ছে যে কোথায় যেন তার কোনো কিছু তার বন্ধক দেওয়া আছে। তো এই মুসলেকা প্রধানমন্ত্রী, তারপরেও দেখেন 17 বছর একটা মানুষ ব্রিটেনের মতো একটা সভ্য দেশে থেকে এখনো রাজনৈতিক বয়ান তিনি দিতে শিখলেন না। তিনি কি বলেন নিজেই জানেন না। তিনি প্রধানমন্ত্রী না সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, না জামাতের আমির প্রধানমন্ত্রী, না আমার ভাবির পোলারা প্রধানমন্ত্রী, বোঝা বড় মুশকিল। আপনি দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি তিনি কত নির্বোধ হলে এই কথা বলেন। একটা মানুষ কত অজ্ঞ। একটা হলো যোগ্যতা দুই ধরনের, একটা হলো অর্জিত আর একটা হলো অর্পিত। তো অর্পিত যোগ্যতা দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না কম্পিটিশনে। তার তো একদিকে তার প্রধানমন্ত্রিত্ব, তিনি জিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে প্রধান হতে পারে, একটা লোক বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু তাকে তো যোগ্য হতে হবে। ধরে নেন রণবীর কাপুর, সে বংশ পরম্পরায় সিনেমাতে আসছে, কিন্তু সে যোগ্য, তাই টিকে আছে। নাহলে শুধুমাত্র পারিবারিক কারণে টিকতে পারবে না, তাহলে টুইঙ্কেল কান্নাও টিকে থাকতো, তাহলে অমিতাভ বচ্চনের পুত্র টিকে থাকতো, তাই না? যোগ্যতা অর্থাৎ একটা হলো অর্জিত যোগ্যতা, আরোপিত। এটা হলো আরোপিত যোগ্যতা। অর্জিত যোগ্যতা হলে তারেক রহমান এইভাবে কথা বলতেন না। যে ব্যক্তি নাকি বলে যে মাটির নিচে গ্যাস দিয়ে, মাটির নিচে পাইপলাইন থেকে ভারত আর বার্মা গ্যাস চলে যাচ্ছে, এইরকম সেন্সের এরকম হবু রাজার আরেক গবমন্ত্রী আছে আরেকটা, তিনি আবার বলেন যে গ্রামে তার একটু দূরে, তো তাই কারেন্ট ধীরে ধীরে যায়, লোডশেডিং হয়। তো এই ধরনের যারা হবু রাজা আর গবু রাজা মন্ত্রী, তারা কেন, মানে আমি তো অবাক হয়ে যাই যে বাংলাদেশে পর্যন্ত যত দেশ প্রধান হয়েছে, এমনকি ডক্টর ইউনূসও একজন অযোগ্য প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই, তার চেয়েও বেশি অযোগ্য হচ্ছে তারেক রহমান, যার এত বড় দলের সমর্থন থাকার পরেও যার বডি ল্যাঙ্গুয়েজ এত দুর্বল, যার কথা বলার যোগ্যতা নাই, যিনি 17 বছর ইংল্যান্ড থেকে কি করলেন আমরা জানি না, কি শিখলেন তিনি। 17 বছরে একটা মানুষ বিদেশে থাকলে মিনিমাম সভ্য হয়ে আসে কথাবার্তা, আচার আচরণে। কিন্তু আমরা কি দেখলাম, পৃথিবীর সবচেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা এবং গণতান্ত্রিক একটা দেশে থেকে, ধর্মনিরপেক্ষ একটা দেশে থেকে এসে তিনি কাজ্জাব বিন ইউসুফ তথা এই নারী বিদ্বেষী, এই কাজ্জাব, এই বদমাইশ, এই হালে খবিশ, তার মতো লোককে সে দাওয়াত দেয়, তাহলে আর কি করার আছে? আপনি ম্যাকিয়াভেলি কি বলেছে? ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সে বই কি বলে, আমাদের কি শেখায়? ম্যাকিয়াভেলি তার সারা জীবনের অভিজ্ঞতা এবং শত শত রাজার জীবন বিশ্লেষণ করে তিনি বইটা লিখেছেন, দ্য প্রিন্স। সেখানে তিনি কি লিখেছেন, যে কোনো মানুষকে যদি তুমি নিরূপণ করতে চাও, তাকে অ্যাসেসমেন্ট করতে চাও, মেজারমেন্ট করতে চাও, তার আশেপাশে কে কে আছে তাদের দেখে তাকে মূল্যায়ন করবে। আপনি দেখেন তো তার পাশে কে, তার পাশে বিবি নূর, তার পাশে কে সালাউদ্দিন সাহেব, তার পাশে কে রিজভী সাহেব, এদের টুকু সাহেব, এদের কথাবার্তাগুলো। রিজভী সালাউদ্দিন বাদ দেন, এই যে শুধু আমরা যদি টুকু নিয়ে আলোচনা করি, টুকু ছিল প্রতিমন্ত্রী 2001 থেকে 2006, এই বিদ্যুৎ সেকশন দেখতো, এবং তখন তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন তো আসলে লোডশেডিং এখনকার মতো অবস্থা ছিল, মানুষের জীবন ছিল খুবই দুর্বিষহ। 17 বছর পরে ফিরে এসে তারেক রহমান সে ব্যর্থ মন্ত্রীটাকে তার আবার বিদ্যুৎ মন্ত্রী করলেন, যার ফলাফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। যেটা আপনি বললেন যে উনি বলছে যে আমাদের বিদ্যুতের লাইনগুলা লম্বা লম্বা, শেখ হাসিনার সময় কি ওই লাইনগুলা ছোট ছোট ছিল? দেখেন, মানে মানুষকে তারা কত বোবা ভাবে যে না শেখ হাসিনার সময় এই লাইনগুলো, তখন কি নাকি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় মানে সরাসরি বিদ্যুৎ চলে যেত, তার ছাড়াই চলে যেত। হ্যাঁ, মানে একজন মন্ত্রী, একজন দায়িত্বশীল মানুষ। শুনেন, আপনি একজন কূটনীতিক ছিলেন, আপনার সাথে 10 জনের কথা চিন্তা ভাবনা আলাদা হইতে হবে। তিনি একজন মন্ত্রী, তার কথাবার্তা আলাপ আলোচনা এবং সরকারের দায়িত্ব, তার কথাবার্তা ওইরকম হইতে হবে। আমি পরিবারে আগে 2 বছর আগে কিভাবে কথা বলছি, আর এখন জনগণের সাথে পরিচিত হওয়ার কারণে, পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। ভুল যে আমার হয় না তা বলছি না, কিন্তু এরকম মানে নির্বোধের মতো ভুল তো আমাদের স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু এরকম ভুল কথা তো আমরা বলি না, এরকম স্টুপিডিটি তো আমরা করি না, করতে পারি না, এটা করা যায় না। আপনি দেখেন, সে বললো যে তার কথা বাদ দেন, তার চেয়েও হাস্যকর দেখেন আপনি, যে কোনো কিছু সমস্যা হলেই শেখ হাসিনার সরকারের 17 বছরের সমস্যার কারণে জ্বালানি সমস্যা, 17 বছর কবে জ্বালানি সমস্যা হয়েছে?
তখন তো এত লোডশেডিং ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম 12 ঘন্টা 14 ঘন্টা ছিল না, না। এখন তো ফরিদ ভাই আরেকটা জিনিস কিন্তু বৈধতা চলে আসে। বৈধতাটা কোথায় আসে দেখেন, এটা নিয়ে আওয়ামী লীগের বক্তব্যগুলো সুস্পষ্ট হওয়া উচিত। এই যে ওরা কিন্তু এখনো বলে যে লুটপাট করে, এটা করে সেটা করে। আমার তো মনে হচ্ছে যা যা ব্যবস্থা তখন করা হয়েছিল প্রত্যেকটা প্রয়োজন ছিল, ছিল বলেই তখন বিদ্যুৎ ছিল। এই প্রয়োজনগুলা ইউনুস পূরণ করে না। ইউনুস তো সব টাকা পয়সা চুরি করেছে। আপনার কোনো মেরামত, এই যে আপনার যতগুলো বিদ্যুতের যে আপনার যেসব কি বলবো প্লান্ট আছে, এগুলো কোনো কিছু মেরামত করে নাই। তারেক রহমানের কোনো পরিকল্পনা নাই। আসলে মূল জিনিসটা হলো আওয়ামী লীগের যে প্রতিটা কাজই সঠিক ছিল, এদের ব্যর্থতাগুলো কিন্তু তাই প্রমাণ করে। এবং সেখানে শুধু বদনাম আর বদনাম চুরি, এইটা বলে কি এরা বেশি দিন জনগণের হাত থেকে বাঁচতে পারবে? আমার সেটা মনে হয় নাই। ফরিদ ভাই, আমি একটু আবার আমার আজকের যে প্রোগ্রাম, আজকের বিষয়টাতে ফিরে আসতে চাই। এই যে দেখেন আওয়ামী লীগকে বাংলাদেশের, হ্যাঁ, হিন্দু সবগুলা যদি ভারতে পাঠিয়ে দেয় তখন এক অবস্থা, সেটা আমরা এখন কল্পনা করছি না। বাংলাদেশে এখনো যদি 7% বা 8% হিন্দু সম্প্রদায় থাকে, বা আপনার বাংলাদেশে যেসব বিভিন্ন উপজাতি সম্প্রদায় আছে পাহাড় টাহাড় অন্যদিকে, আর বাংলাদেশের যেসব নারীরা কর্মক্ষেত্রে থাকতে চায়, মানে পুরুষের সাথে জীবনে তাদের ভূমিকাটা দেখাতে চায়, এই অংশটা কি? শেখ হাসিনা আজকে মরে গেলে বা শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন? আমি মনে করি না, কারণ আমরা যেভাবে হিসাব করি না কেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই পড়বে। সেটা শেখ হাসিনা জীবিত থাকুক, বা বয়সজনিত কারণে মারা যাক, বা তাকে মেরে ফেলা হোক, সবগুলোর সম্ভাবনা রাখতে হবে। যেমন ধরেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসে আসলো, অলরেডি রাশিয়া তো বলে দিয়েছে যে তারা একটা সম্ভাবনা দেখতেছে যে তাকে পাকিস্তানের আইএসআই তাকে হত্যা করবে। এটা আমরা মনে করি, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এত বড় সংস্থা হইতে হবে না। আমরা অনুমান করি যে পাকিস্তান বা তুরস্ক বা ইসলামী জঙ্গিবাদীরা, এটা প্রাথমিক, অন্যরাও মারতে পারে, মাওবাদীরা মারতে পারে, বামপন্থীরাও মারতে পারে, এমনকি বিএনপি পন্থীরাও মারতে পারে। কিন্তু সবার আগে আমরা যেটাকে রাখবো পাকিস্তানের আইএসআই, তুরস্ক এবং এই ইসলামী মৌলবাদী, এদেরকে আমরা উপরে রাখতে চাই। কে করতে পারে? অনেকেই সম্ভাবনা। তো এটা একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কি তাহলে তখন কি হবে? আওয়ামী লীগ এতিম হয়ে যাবে না? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাড়া এতিম, তার প্রমাণ এবার হয়ে গেছে। আবারও বলতেছি আমি কোট আন কোট, যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম, এই 2 বছরে প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করি নাই, বা আমার কথায় প্রমাণ হবে না, বা আওয়ামী লীগের লোক বলে নাই, বা আপনি বলেন নাই। এটা বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি প্রমাণ করে দিয়ে গেছে, জামাত প্রমাণ করে দিয়ে গেছে, আমার ভাবির ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের বাংলাদেশের জনগণ এতিম। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে। একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক বা একটা ক্ষমতায় থাকুক, একটা সরকারের তো 100 পরিকল্পনার 100টাই শুদ্ধ হইতে পারে না, এটা সম্ভব না। ভুল হবে, ভুল হতে পারে, কিন্তু ভুলের পরিমাণ, শুদ্ধের পরিমাণ, এটা পরিমাপ করে একটা সরকারের ভালো মন্দ দেখতে হবে আমাদের। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের জনগণ মানবে না। প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিছু সেনা পরিবর্তন শাসন হয়েছে, কিন্তু না, এখনো তো এটা ওয়াকারই ক্ষমতায়। না, আপনার কথা আমি 100 ভাগ একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরেছে, কখনো ইউনুসের পোশাক পরেছিল, এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবেরা, মিলিটারিরাই আছে। মূলত মোল্লার মিলিটারি এখন কখনো তার ওয়াকারের ওই ইউনুসের, ডক্টর ইউনুসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারে না, পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় 1975-এর পর থেকেই সবসময় কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না, কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে এই ইউনুসকে দেখা, তারেককে দেখা, আর সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করতো, কিন্তু সেটা তো নাই। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল, এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। মানে বিরোধী দল বলতে এখন ওরা একই, আসলে এনসিপি, জামাত, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই, আত্মীয় স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল, বিরোধী দল থাকে। বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে 6টা যে অনুরোধের আসরে আসছে, আমরা দেখতে পাচ্ছি।
তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কাছে ফিরতে হবে, আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগেরও দায় আছে জনগণকে রক্ষা করতে হবে, দল হিসেবে তার দায় আছে। আর জনগণও চিন্তা করে দেখছে যে আওয়ামী লীগ ছাড়া তারা বাংলাদেশের জনগণ এতিম। এটা আপনার আমার কথা না, এটা ঐতিহাসিকভাবে এই 2 বছরে প্রমাণ করে দিয়েছে ইউনূস এবং এই তারেক রহমানের মুসলেখা সরকার। এবং আর যে কয়দিন আছে এই কয়দিন আরো বেশি বেশি প্রমাণিত হবে। আপনি কতদিন বলবেন যে তেলের দাম বেশি, জ্বালানি নাই, দায়ীকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ? গ্যাসের দাম বেশি নাই, এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। বিদ্যুতের লোডশেডিং কে দায়ী? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এটা কয়দিন আপনি বলবেন? কারণ মিঠা কথাই তো আর চিরা ভিজবে না, চিরা ভিজতে তো পানি ঢালতে হবে। তো জনগণ তো বুঝে ফেলেছে, জনগণ বুঝে ফেলেছে। আর একটা কাকতালীয় ব্যাপার কি জানেন, যে জামাত বিএনপি জোট ক্ষমতায় থাকবে আর সারের সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। এটা কি হয়? আর মৌলবাদ জেকে বসবে না, এটা কি হয়? আপনি দেখেন সব সমস্যা এখন তেল, গ্যাস, জ্বালানি, প্রথম ফুয়েল, তারপর আসেন গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, তারপর আরেকটা কি থাকলো? জঙ্গিবাদ। সেটা জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়া, ঢাকাতে আল কায়েদার উত্থান ঘটতেছে। তার মানে 16 কলা পূর্ণ হয়ে গেছে। তো এই জাতিটাকে রক্ষা করতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের তো আমি বিকল্প দেখতেছি না, আমি তো দেখতেছি না, জনগণও দেখে। আমি ভাই, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসলে এত তাড়াতাড়ি আসারও দরকার নাই বাংলাদেশে। আমরা যদি আপনার চিরতরে এই স্বাধীনতা বিরোধীদের ধ্বংস করতে চাই, এটা আসলে আওয়ামী লীগ এখন বসে থাকলেই পারে। যেই দুঃসহ অবস্থায় ওরা বাংলাদেশকে নিয়ে এসছে 2 বছরের মধ্যে, আর 2 বছর তাদেরকে সময় দেন, দেখেন বাংলাদেশের মানুষ কি করে এদেরকে। 2 বছর টিকবে না। মানে জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন যে ডিসেম্বরে আসবো না, বলতো আমি আসবো, আর 27 সালের মধ্যে এই সরকার টিকতো না। আমি প্রথমে ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই সরকারটা 2.5 বছর টিকবে, বা মোর দ্যান 3 ইয়ার্স, সর্বোচ্চ। মানে দিকি দিকি করে, মানে অনেকটা গরুর গাড়ির মতো, ঠেলা গাড়ির মতো, কোন রকম 2.5 থেকে 3 বছর টিকবে। পরে মনে হলো না, 2 বছরই টিকবে না, কারণ এটা তাদের কার্যকলাপের জন্য বলতেছি। আমার অনুমানটা ভুল হলো, আরো 1 বছর কমাইলাম। কিন্তু এখন আমার কাছে ভাই, গত 4 মাসে আমি তো বুঝতেই পারি নাই যে এরা এত তাড়াতাড়ি, এত দ্রুত অজনপ্রিয় হয়ে যাবে। শুধু জনগণের কাছে নয়, কিন্তু বিএনপির সরকার এই মুহূর্তে তারা কিন্তু নিজের দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এটা আমার কাছে ডাটা আছে। বাংলাদেশের অন্তত 6টা থেকে 8টা জেলা সরাসরি, মানে একেবারে প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে, ভাইয়া না, সরাসরি যোগাযোগ করে কথা বলছি। তাহলে 64 জেলার মধ্যে 6 থেকে 8টা জেলার যদি বিএনপি অজনপ্রিয় হয়ে যায়, তাহলে সারা দেশে তো একই অবস্থা। কারণ আপনি যখন ভাত রান্না করবেন, তখন তো একটা ভাত চাপ দিলেই তো বুঝতে পারবেন কতটুকু চাল সিদ্ধ হয়েছে, কয়টা হয়েছে। এটা তো সব ভাত চিপে আপনাকে বুঝতে হবে না। আর এইখানে তো আপনি এই আগামী বছর, 2 বছর বললেন না আপনি, শুধু 27 সালে আওয়ামী লীগ নীরবে ঘরে বসে থাকবে, এই সরকার এমনি কলাপস হয়ে যাবে। কারণ অলরেডি এই দেশের মন্ত্রী বলতেছে যে সরকারের বেতন দিতে পারবে না। বেতন, আরেকটা জিনিস দেখেন কতটা দুরবস্থা। বেতনের কথা আপনি বলে ফেলছেন, আমি ওইটাই মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে যে মানে বিদ্যুৎ প্ল্যান্ট গুলা ঠিক আছে, জ্বালানি লাগে এই প্ল্যান্ট গুলা চালাইতে, সেই জ্বালানি কেনার পয়সা নাই সরকারের কাছে, সেইটা বলেছে। চিন্তা করেন, মাত্র 4 মাস হলো এরা শেখ হাসিনার টাকা কড়ি খেয়ে, ইউনূস পালিয়ে গেছে, তারেক রহমান অবশিষ্টটা শেষ করেছে, এখন ওদের হাতে টাকা নাই। আর ওরা একজোট হয়েছে যে না, আমরা সবাই একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকাবো। তো একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখলো, তো জনগণ তো এদেরকে পেটাবে না? আমি বললাম তো আপনাকে যে এদের যদি মনে করেন, ধরে নেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর আসলো না, এই সরকার পরে ডিসেম্বর কোনো আন্দোলনই করতে হবে না। বাংলাদেশের যে কোনো মানুষ আন্দোলনের ডাক দিলে এদেশে বিপ্লব হয়ে যাবে। যে কোনো মানুষ, যে কোনো বিভাগে দাঁড়ায় আন্দোলনের ডাক দিবে, সরকার পড়ে যাবে। কারণ হলো, পেটে ভাত, শুনেন, পেটে থাকলে পিঠে সয়, তো পেটেও ভাত থাকবে না, পিঠেও গুতাবেন, এটা তো মানুষ মানবে না। শখে অনেক কিছু বিদ্যুৎ, যে কারেন্ট না থাকলে কি বিএনপি লোক যারা, তাদের কি গরম করে না? যদিও লোকজন ঠাট্টা করে বলে যে ক্ষমতা, বিএনপি যেহেতু ক্ষমতায়, বিএনপি লোকের গরম করে না। আসলে কি তাই? রিয়েলিটি তো অন্য কথা বলে। কারণ তাদেরও মোবাইলে চার্জ থাকবে না, তাদেরও বাসায় এসি চলবে না, তাদের বাসায় বাতি চলবে না, জ্বালানির তেল। ধরেন কোনো কারণে যদি ভারত জ্বালানি দেওয়া, এই যে 82 লক্ষ লিটার ফুয়েল আসতেছে, এটা যদি বন্ধ করে দিত, কি হইতো? এটা তো আজ হোক কাল হোক বন্ধ হয়ে যাবে, আজ হোক বা কাল হোক বন্ধ হয়ে যাবে। ভারত শুধু ছাড় দিতেছে 2টা কারণে। একটা হলো জননেত্রী শেখ হাসিনা প্রশ্ন 1 নাম্বার, আর একটাও 1 নাম্বারই, মানে দুইটাই 1 নাম্বারের মধ্যে। আরেকটা হলো যে বাংলাদেশে এখনো কিছু সংখ্যালঘু আছে। আপনি 8% বলছেন, আসলে 8% নাই,
বা 7 আরো কম, আমার হিসেবে 6% আছে। যাই হোক আমরা 6 থেকে 8%, হ্যাঁ 6% চলে আসছে। তাহলে 6% বা 8% যাই ধরেন, এই 6 বা 8% সংখ্যালঘু রয়েছে আর জননেত্রী শেখ হাসিনা। এই প্রশ্নে ভারত একটু ছাড় দিতেছে। যখন তাদের এই প্রশ্নের বাইরে চলে যাবে, এই যে অনেকেই বলতেছে না যে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনা না আসতে পারলে বাংলাদেশে কিন্তু তেল, গ্যাস, বিদ্যুৎ কিছু আসবে না। এটা কিন্তু আমাদের ওই সেই লাল বদর, নীল বদর, হলুদ বদর বা যারা এই যে আমার ভাবির পোলারা, এরা কিন্তু এই হিসাব করতেছে না। বলতেছে যে মোরগ এত বড় নিচে কিন্তু হাত দেয় নাই। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে যদি মেরে ফেলা হয় দেশে, অথবা তাকে আসতে না দেওয়া হয়, অথবা অন্য কোনো কিছু দ্রবিধি সন্ধি তাদের থাকে, এরা জানে না কালকে যদি ভারত শুধুমাত্র বিদ্যুৎটা বন্ধ করে, আদানির বিদ্যুৎ বন্ধ করে দিলে কি হবে। এখনই তো চলতেছে না, এই আদানির বিদ্যুৎ আসার পরেও এই দেশে এত 12 ঘন্টা লোডশেডিং, তাহলে তখন কি হবে। আর আমি তো শুরু থেকেই বলে আসছি যে ভারত যেই দিন বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিবে, ভারত তো যুদ্ধ করবে না। ভারতে তো পাগল হয় নাই, নইলে ভারতকে যেভাবে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানের যেভাবে খামসাইছে, খোঁচাইছে, কোনাইছে, গুতাইছে, এতদিন তো একটা মরা মানুষেরও যুদ্ধ করার কথা, কিন্তু ভারত করে নাই। কেন করে নাই জানেন? ভারত জানে তার হাতে যুদ্ধ ছাড়া আরো বহু বিকল্প রয়েছে। পাকিস্তানকে একটা গুলি না করে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে। পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশকেও তো সেই দিকে ওরা নিয়ে যাবে, যে অবস্থা আমি দেখা নিয়ে যাবে না, অলরেডি তো আমরা নিয়ে গেছি। অলরেডি আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, এটা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারাও চায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু হোক। জামাত চায় যে সহযোগিতাগুলো এখন করে যাচ্ছে তারেক রহমানকে, এই যে দেখেন ওরা গালাগালি করে, আবার কিন্তু পেছনের দরজা গিয়ে এই যে এগুলা করে, আপনার এই যে পাইপলাইনে তেল আনছে, তারপরে এমনকি বিদ্যুৎ সমস্যার জন্য অ্যাপ্রোচ করছে। এটা পত্রিকায় বাইর হয়েছে, ইন্ডিয়ান পত্রিকায়। না, ভারত ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে, আমি বললাম তো যে কোনো উপায় নাই তার হাতে। ভারত ছাড়াই বাংলাদেশ টিকবে না। এই জন্য নয় যে সামরিক কারণ না, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ না, অর্থনৈতিক কারণেই বাংলাদেশ টিকবে না। দেখেন শিল্পের কাঁচামাল যদি না আসে, এই দেশটা কিভাবে টিকবে? চাল যদি না আসে কিভাবে, যেই দেশ থেকে মুখী কিনা খাইতে হয়, কাঁচামরিচ, এই দেখেন কাঁচামরিচের বাজার আগুন লেগেছিল, ভারত থেকে নিতে হয়েছে কাঁচামরিচ, এমনকি মুখী, ওই যে মুখী বুঝছেন তো, আমরা মুখী বলি আর কি, মানে কচুরমুখী, কচুরমুখী, এই কচুরমুখী আনতে হয়, লতা আনতে হয়, আপনি চলতে পারেন না। তাহলে সেই দেশটার সাথে আমরা ফাত্রামি করে কিভাবে টিকে থাকবো? আমি আমাদের জামালপুরের ভাষায় বললাম, মানে বিতলামি করে বা ইয়ারকি করে বা ধাপ্পাবাজি করে, ফাত্রামি করে কতদিনে আমরা টিকতে পারবো? বাংলাদেশের জনগণ, আর আপনি একটা কথা অপ্রিয় হইলেও বলছেন সত্য, কিন্তু 2 বছর অনেক সময় বাংলাদেশে আরো বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ আমরা একটা ভুল ট্রেনের যাত্রী হয়ে গেছি। এখন যত দূরে যাব ফিরতে তত সময় লাগবে। তো এই যে শেখ হাসিনা যদি 2 বছর না থাকে, এই দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, সেটাকে তুলতে আবার সময় লাগবে। কিন্তু যদি না আসে তাহলে কিন্তু বললাম তো 2 বছর বলছেন, 1 বছরে কলাপস করবে। কারণ যারা প্রতি কদমে কদমে যে সমস্ত হাস্যকর কথা বলতেছে, যেমন যেটা আমি শুরুতে বলেছিলাম, মানে এই বক্তব্যের শুরুতে, যে এইখানে এই দেশের নেতারা বলে, বিএনপির নেতারা বলে যে 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এরা নাকি 3 মাসে তা করে ফেলেছে। অথচ 3 মাসে 3 ইঞ্চি রাস্তা বের করে নাই, 3 মাসে 3 ইঞ্চি ব্রিজ বানায় নাই, রেল লাইনও বড় করে নাই, আর আকাশপথ বড় করার সুযোগ নাই। তাহলে এরা কি করলো এরা? মানে এরকম কি দেখেন, এসে কার্ডের কথা বলছিল, খালের কথা বলছিল, 15 দিন পরে এই কথাগুলো ওরা আর বলছে না। বলবে কি? মিথ্যা দিয়ে মানুষকে ধোকা দেওয়ার যাবে না। মানুষ বুঝে ফেলেছে। শুনেন, আমি তো মানে ফোন ধরতেই পারেনি, এত কল আসে যে কতজনের কল ধরবো। মানুষ যা বলে, মানুষের শুনেন, কিছুদিন আগে যারা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, পরে তুমি এত কথা বলা কেন? আমার সিনিয়র, শেখ হাসিনা ফিরতে পারবে না, তারাই আমারে বলতেছে এখন শেখ হাসিনা কবে আসবে। কারণ তারা মনে করে আমার বহুত ক্ষমতা, আমার সাথে শেখ হাসিনার ফোন করো না কেন, আগে আসতে বলো এগুলো বলে। তারা মনে করে যে আমার প্রতিদিনই আমি বোধহয় আওয়ামী লীগের বড় কিছু, আমার সাথে জননেত্রী শেখ হাসিনা নিয়মিত করে। কিন্তু তা তো না। আমি এই যে জনগণের যে পরিবর্তন, আপনি মেন্টাল প্রিপারেশনটা দেখেন। আমি বলেছি তো, আমি যখন বলতাম যে জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে, ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা আয়োজন করতে হবে, 3 দিন ঢাকা এয়ারপোর্ট কলাপস হবে, 3 দিন লড়াচড়া করতে পারবে না। তখন মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন ওই লোকগুলো এখন বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনা আসলে এখন 1 কোটি লোক হবে, কেউ বলে 2 কোটি লোক হবে। কেন এগুলো আসতেছে বিশ্বাসটা, আস্থাটা? কারণ দেশের ভেতরে, মানে আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ জনপ্রিয় হচ্ছে এই ছাত্রলীগ এর কারণে না, যুবলীগের কারণে না। এই ছাত্র শিবির, এই যে পেয়ারা পাখিদের ছাত্র সংগঠন, বিএনপি, ছাত্রদল, জামাত আর ভাবির পোলাদের আচরণে যারা ভাত পাইতো না, শুকনা রুটি আর কলা, শুকনা পাউরুটি আর কলা খেয়ে দিন পার করতো, তারা 73,000 টাকা বাসা ভাড়া দিয়ে এখন থাকে। কোথা থেকে আসে এগুলো? এটা একজন যিনি শিক্ষক প্রফেসর এসে বলেছেন, এটা আমরা বলি নাই।
যে ভাবির পোলারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, তারা ওয়েস্টিনে গিয়ে 5 স্টারে গিয়ে তাদের হাঁস খেতে হয়, নাহলে তাদের ঘুম হয় না।